ক্রিকেট খেলা হয়নি, আমি ফুটবল খেলতাম নর্মালি। খেলাটাকে মানে প্রাধান্য দিতাম অনেক বেশি। সন্ধ্যা হয়ে যেত, আজান দিলে আমাদের ফিরতে হতো। মনে হয় যে ভিউ বেশি হলে তাকে নিবে, এটাই স্বাভাবিক। ডিফারেন্ট গল্প দেখার রুচি, এই রুচিটাও তৈরি করতে হবে। আর কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আয়োজনেও থাকছে বাংলাদেশের এক ঝাঁক তারকা। কেমন হবে এবারের আয়োজন জানবো অভিনেত্রী দীপা খন্দকারের কাছ থেকে। কেমন আছেন? আমি ভালো আছি। আসলে এবারের সেলিব্রিটি ক্রিকেট লিগ ছিল গতবার, এবার নামটি চেঞ্জ হয়েছে, আপনারাই আছেন। আসলে এবার কেমন হতে যাচ্ছে, আপনার কি মনে হয়? এবার অনেক গোছানো বলে আমার কাছে মনে হচ্ছে। আগের বার যেরকম অনেক কয়টা টিম ছিল, 8টা টিম ছিল, তো তাদের মাঝখানে মানে অনেক ঝামেলাও হয়েছে। তো এবার ছোট করে বলতে হচ্ছে প্যাক্ট করে আর কি, যেভাবে 4টা দলের মধ্যে এনে কাজটা করা হচ্ছে। ভালো লাগছে, অর্গানাইজড লাগছে আর কি। আচ্ছা, গতবারের সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা দেখেছি যে ছেলেদের থেকে মেয়েদের ক্রিকেট খেলা দেখার জন্য আগ্রহের জায়গাটা বেশি ছিল। অনেকে ফানও করেছে বা ট্রলও হয়েছে, কিন্তু আলটিমেটলি সেগুলোই অর্থাৎ ভাইরাল হয়েছে। আসলে কি মনে হয়, মেয়েদের প্রতি তো সবসময় পর্দায় আকর্ষণ বেশি, মাঠেও আকর্ষণ বেশি, এই জায়গাটা আপনার কেমন লাগে? আসলে যেটা হয় কি, মানে ছেলেরা তো সবসময় ক্রিকেট খেলে, মানে মানে আমরা ছেলেদের খেলা বা প্লেয়ার না এমন ছেলেরাও কিন্তু হরহামেশাই তারা ক্রিকেট খেলছে, একটা গ্যাপে তারা ক্রিকেট খেলছে, অকেশনালি খেলছে। মেয়েদের কিন্তু নর্মালি খেলা হয় না। সো মেয়েরা যখন খেলছে, আর সেটা যদি আর্টিস্টরা হয়, তাহলে তো স্বাভাবিকভাবে মানুষের আগ্রহটা অনেক বেশি থাকবে, যে কারণে আগ্রহটা বেশি হয়েছে। এবার কি মনে হয় আপনার টিম আসলে কেমন করতে যাচ্ছে এবার? আশা করি ভালো করবে, কারণ আমাদের ছেলেরা তো বেশ ভালো খেলে, আমাদের অনেক মেয়েরাও আছে যারা বেশ ভালো খেলে। তো যেহেতু আমি এই দলে খেলছি, আমি তো অবশ্যই চাইবো আমার দল জিতবে। মানে ছোটবেলায় খেলাধুলা করা হয়েছে আপনার? হ্যাঁ, ছোটবেলায় খেলাধুলা করেছি এবং ক্রিকেট খেলা হয়নি। সেই সময় আমাদের ক্রিকেট খেলার এত ইয়ে ছিল না। আমি ফুটবল খেলতাম নর্মালি, ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, সাইকেল চালানো হতো। তো খেলাধুলা সারাক্ষণই খেলাধুলার মধ্যেই ছিল। এখন যেমন বাচ্চাদের আসলে খেলাধুলার সুযোগ হয় না, কিন্তু আমাদের লাইফে এভরিডে খেলার একটা সময়। স্কুল থেকে এসে আমরা মনে করতাম না যে আমরা টায়ার্ড। এখন যেমন বাচ্চারা স্কুল থেকে আসার পরে একটা ফিলিং, আমি আমার বাচ্চাদেরকে দেখি যে ওদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে ওরা টায়ার্ড। বিকালবেলা ওরা টায়ার্ড, কোথাও যাওয়া বা খেলতে যাওয়া, ওরা বলে তখন ওরা টায়ার্ড। আমাদের মধ্যে এই বিষয়টা ছিল না। আমরা 4টার সময় স্কুল থেকে এসে কোনো রকম কাপড় চেঞ্জ করে কিছু খেলাম কি খেলাম না, আমরা নিচে চলে যেতাম, রাস্তায় চলে যেতাম বা মাঠে চলে যেতাম খেলার জন্য। মানে খেলাটাকে মানে প্রাধান্য দিতাম অনেক বেশি। সন্ধ্যা হয়ে যেত, আজান দিলে আমাদের ফিরতে হতো, কিন্তু মনে হতো কেন এত তাড়াতাড়ি আজান দিচ্ছে, আমাদের ফিরতে হবে। মানে খেলার প্রতি আকর্ষণটা অনেক বেশি ছিল। দীপক খন্দকার এমন একটা নাম, আসলে অনেকেই বলেন দর্শকরা, এরকম বাংলাদেশে কিছু তারকা আছেন যারা এভারগ্রিন। মানে আসলে আপনাকেও যখন এই ধরনের কোনো শব্দ আপনার সাথে জুড়ে দেওয়া হয়, কেমন লাগে বিষয়টি একটু জানার চেষ্টা করবো, আসলে আপনার ফিলিংসটা কেমন থাকে? এভারগ্রিন বলতে আমার কাছে আসলে অনেক বড় ব্যাপার মনে হয়, যে দিলার আন্টিরা এভারগ্রিন বা সুবর্ণাপা এখন এভারগ্রিনের পথে। আমরা আসলে ওই পর্যায় পর্যন্ত এখনও যেতে পারিনি। হ্যাঁ, এই জেনারেশনের থেকে আমরা অনেক সিনিয়র, এখন একটু সিনিয়র হয়েছি, কারণ 26-27 বছর ধরে কাজ করছি, এই প্রফেশনে আছি। তো আমার কাছে মনে হয় বয়সের ক্ষেত্রে এভারগ্রিন কথাটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে কত লম্বা সময় ধরে আসলে এই কাজটা করছি। এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের জেনারেশন থেকেও আমরা তো দেখেছি অনেকে এসেছে, কাজ করেছে, অনেক ঝলকে উঠেছে, অনেক ফেমাস হয়েছে, তারপরে আবার শাট করে তারা চলে গেছে, নিভে গেছে। তো সেই তুলনায় আমরা হয়তো গুটি কিছু মানুষ এসেছি, অনেক দিন কাজ করছি, এখনও কাজ করছি। সো এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। আপু, আপনার কাছে জানাচ্ছে যে আপনারা যখন শুরু করেছিলেন তখন তো ভিউ যুগটা ছিল না বা সোশ্যাল নেটওয়ার্কিংটা ছিল না, যে ফেসবুকে ভিউ বাড়বে বা টিআরপি বাড়বে। তো এই জায়গা থেকে তো আপনারা যখন শুরু করেছিলেন অন্যরকম ছিল বিষয়টি। নির্মাণের জায়গা থেকেও যদি বলি, যে নির্মাতারাও আসলে যাদের ভিউ বেশি তাদেরকেই নিচ্ছে, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আমি খারাপ চোখে দেখি না। আমার মনে হয় যে ভিউ বেশি হলে তাকে নিবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমরা তো কাজটা করি মানুষকে দেখানোর জন্য। তো যে কাজটা মানুষ বেশি দেখবে সেই কাজটাই ভালো কাজ, বা মানে দর্শক গ্রহণযোগ্যতা যেটাকে বলি, সেটা যদি হয়ে যায়, তো সেটার পিছনেই আমাদের
মানে সেটাকেই আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। তবে আমার কাছে যেটা মনে হয় তার পাশাপাশি তো আমরা আমাদের যেটা টেন্ডেন্সি, একটা জিনিস কেউ পছন্দ করলে আমরা একই টাইপের একই জিনিস কপি করতে থাকি, সারাক্ষণ ওইগুলোই বানাতে থাকি, ওই রকমই বানাতে থাকি। মানে এর বাইরে কিছু বানানো, ডিফারেন্ট গল্প নিয়ে কাজ করা, ওইটা তখন আর আমরা খেয়াল করি না। তো আমার কাছে মনে হয় যে হয় না, যখন আমরা বাচ্চাদেরকে খাবার খাওয়া শিখাই, হ্যাঁ একটা খাবার ম্যাক্সিমাম বাচ্চাই দেখা যায় সুইট পছন্দ করে, চকলেট পছন্দ করে, আমরা চকলেট দেই, কিন্তু আলটিমেটলি তো এতে খারাপ হয়। হ্যাঁ, সো পাশাপাশি আমাদেরকে কিন্তু অন্য করল্লা খাওয়াটাও শেখাতে হবে, ওই টেস্টটাও তাকে জানাতে হবে। তো আমার কাছেও মনে হয় যে মানুষের রুচির ব্যাপারেও তাই, যে আপনাকে রুচিটা তৈরি করতে হবে, ডিফারেন্ট গল্প দেখার রুচি, এই রুচিটাও তৈরি করতে হবে। সবাই কিন্তু এই রুচির হয় না। ক্লাসিক মুভি কিন্তু সবাই বসে দেখতে পারে না, বা তখন মনে করবে দূর বোরিং, তারা বলবে বোরিং। কিন্তু এই রুচিটা যার আছে, যে নাকি এই কাজটা দেখতে পারে সুন্দর করে বসে, মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারে, তাকে অবশ্যই আমরা মনে করব যে সে অনেক উন্নত রুচির। সো আমাদেরও দর্শকদেরকে এই উন্নত রুচির বানাতে হবে আস্তে আস্তে, তাদেরকে ওই জিনিসগুলো দেখিয়ে দেখিয়ে তাদেরকে অভ্যস্ত করতে হবে, যে ক্লাসিক জিনিস, একটু ডিফারেন্ট গল্প, এগুলো দেখাতে হবে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসছি আপনাদের সামনে আমাদের সেলিব্রিটি ক্রিকেট ট্রফি নিয়ে। আপনারা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে চিয়ার আপ করবেন। আমরা আপনাদের জন্য খুব শিগগিরই চলে আসছি।